পারেন। সে বলছে যে আমরা একটা উত্তপ্ত অবস্থার মধ্যে আছি, কড়াইয়ের উপরে বসে আছি, যে কোনো সময় রোস্ট হয়ে যেতে পারি। এই সিদ্ধান্ত যদি সরকার নেয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজার অঞ্চলের লোক, চট্টগ্রাম অঞ্চলের লোক। সে তার ভাষায় বলছে। তো আমার যে হিসাব, 14.5 লক্ষ রোহিঙ্গা এখন ইনস্ট্যান্ট আছে আমার এখানে, আরো 1,13,000 এসে যোগ হয়েছে। এই 15 লক্ষ আগে ফিরিয়ে নিবেন, তারপরে মানবিক করিডোর দিয়া আপনাদের চাইল ডাল তেল সব দিব। বার্মা যদি আমাকে দেশ দখল করে পুরো মেসালার এগুলো তো ব্রিটিশ আমলের, এগুলি তো চলে না। কিলিও যুদ্ধ করবো, এখন অস্ত্র কিনতেছে 64,000 কোটি টাকার প্লেন কিনতেছে, আবার এই বিভিন্ন অস্ত্র কিনতেছে। আপনার তো কিচ্ছু নাই মিয়া। MiG-21 এক প্লাটুন মিগ দিছিল রাশিয়া আমাদের স্বাধীনতার সময়, আমাদেরকে দান করছিল। দেখেন, মালিক বলে এক কথা, চাকর বলে আরেক কথা। এই রাষ্ট্রের মালিককে আপনি আর আমি বলবো জনগণ না, এখন রাষ্ট্রের মালিক হলো ডক্টর ইউনূস সাহেব এবং ওনার উপদেষ্টা পরিষদ। ওনার হলো রক্ষক, অভিভাবক আমাদের জনগণের। আমাদের এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি, শর্ত সাপেক্ষে আরাকানকে করিডোর দেওয়ার ব্যাপারে। উনি এই কথাটা সাংবাদিকদেরকে, উনি তো কথা কম বলে, আবার কিন্তু প্রাঞ্জল, আমাদের সাথে টকশো করতো, খুব সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলতো। এবং রবি ভাই পররাষ্ট্র উপদেষ্টাই কিন্তু এই ব্যাপারে কথা বলার মূল দায়িত্ব। এখন কথা হলো পররাষ্ট্র উপদেষ্টা 24 ঘন্টা আগে বললেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি শর্ত সাপেক্ষে রাখাইনকে করিডোর দেওয়ার ব্যাপারে। আর 24 ঘন্টার পরে ওনারই চাকরিজীবী, ওনার আন্ডারে চাকরি করে সেই লোক আইসা কইতেছে যে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিই নি। তো জনগণ কি চাকরের কথা শুনবে না মালিকের কথা শুনবে? প্রশ্নটা তো এরকমই আসে। অনেকে আমার পছন্দ করেন না আমি এভাবে চাচাচোলা কথা কই। না, আমার মনে হয় উনি বলেছেন যে সিদ্ধান্ত নিয়েছে, বাট এরকম না, ব্যাপারটা এরকম না, ওই রকম, মানে উনি উল্টা আরেকটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন আর কি, আমি যদি ভুল না এই করি। ব্যাখ্যাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে যখন নাকি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে যায় আজকে একটা বক্তব্য রাখছেন। সে বলছে যে আমি যুদ্ধের বিরুদ্ধে। তো পৃথিবীর যে অবস্থা, তাতে করে যুদ্ধের প্রস্তুতি রাখা উচিত। আমি পুরাটা বললাম না, পুরোটা বললে তো সময় থাকে না। তো এরকম বক্তব্যটা বলার পরে করিডোর নিয়ে আমার একটা স্বচ্ছ ধারণা হয়ে গেল যে করিডোর দিয়ে দেওয়া হয়েছে আরাকান আর্মির সাথে সংযোগ লাইন শিলা দিয়া আমাদের এই কি বলে কক্সবাজারে। আজকে সেখানে এই যে সুজন আছে, সুজন এই যে একটা উপদেষ্টা আছে, মানে এই সংস্কার কমিটির চেয়ারম্যান নির্বাচনের, সুজনের কক্সবাজারের সাধারণ সম্পাদক, ও আমার ছোট ভাই মাহবুবুর রহমান, এবং এই যে শরণার্থী পুনর্বাসন কমিটিরও ও আহ্বায়ক। এই যে শরণার্থী যে আসে ওইখানে মাহবুবুর রহমান সুজনের সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা। সে আজকে একটা ইন্টারভিউ দিয়েছে। সে সরাসরি বলছে যে আমি যে এখানে বসে আছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার মাথার উপরে বোম লাগানো আছে, যে কোনো সময় মাটিতে পড়তে পারে। আমি না, শুধু দেশটাও আজকে আমরা নিরাপদ নয়। এই করিডোর সম্বন্ধে যখন তাকে প্রশ্ন করেছে সুজনের সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা মাহবুবুর রহমান, নামটা আপনারা লিখে নেন, দরকার হলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সে বলছে যে আমরা একটা উত্তপ্ত অবস্থার মধ্যে আছি, কড়াইয়ের উপরে বসে আছি, যে কোনো সময় রোস্ট হয়ে যেতে পারি। এই সিদ্ধান্ত যদি সরকার নেয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজার অঞ্চলের লোক, চট্টগ্রাম অঞ্চলের লোক। সে তার ভাষায় বলছে। আজকে যদি আমি এই সূত্রটা ধরি, কারণ বার্মা শাসন করে হলো বার্মার সামরিক জান্তা, যাদের সাথে আমি ব্যাংককে বসে 1,80,000 শরণার্থী নিয়ে চুক্তি করলাম। আর আরাকান আর্মিরা হলো বিদ্রোহী গ্রুপ, তাদের কোনো দেশও নাই, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বারও নাই, এনসিপি পার্টি। এখন এই যে লোকগুলি রবি ভাই আপনি অসাধারণ বলেন। রবি ভাই একটু ধন্যবাদ দিই, আপনি আমাদের বেঁচে থাকার প্রেরণা। ফাঁকে ফাঁকে কই আর কি আমি। এখন কথাটা হলো মামুন ভাই, যে যাদের কোনো কিছুই নাই, দেশ নাই, পতাকা নাই, কিছু নাই, তাদের সাথে আপনি চুক্তি করতেছেন। কার সাথে চুক্তি করতেছেন, কেন চুক্তি করতেছেন,
গোদরেজ যে বাংলাদেশে এসেছিল, আপনার সাথে আসছিলাম না, ভুলে যাইনি আমি। গোদরেজ কিন্তু একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে আসছে, আবার অজিত দোভালও একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু বসে আছে। সে অ্যাসাইনমেন্টটা হলো এই গোদরেজের সময় শেষ হয়ে যাচ্ছে, ট্রামটা। উনি তো দুই ট্রামের বেশি তো কেউ জাতিসংঘের মহাসচিব থাকে না, সেকেন্ড ট্রামে আছে গোদরেজ। এই করিডোর দিবেন, ওখানে একটা রাখাইন খ্রিস্টান রাষ্ট্র হবে, আমেরিকার বার্মা এক, এটাই বলে। এবং ইনুস সাহেব পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব হবে। এই টোপ দেওয়ার পরেই ওনার হচ্ছে উচ্চ বিলাসী মানুষ, কিন্তু উনি অনেক কিছু হইতে চায়, অনেক কিছু পাইতে চায়, মানুষ ওনাকে অনেক ভাবে ভাবক, এটা উনি চায়। এটা ভালো, এটা সবারই উচ্চ বিলাস থাকা ভালো। তা এখন উনি জাতিসংঘের মহাসচিব হবেন, এই ডক্টরিন উনি গ্রহণ করছেন। উনি এখন এই বিষ খাইছেন। সত্যি বলছিলাম, এই তহিদ সাহেবই বলছে যে মানবিক কারণে একটা চালান, মানে চাইল্ড ডাইল ইত্যাদি খাদ্যদ্রব্য আমরা রাখাইনদের দিয়েছি, আর একটা দেওয়ার প্রস্তাব এসেছে, আমরা সেটা বিবেচনা করতেছি। এবং আমাদের এই পররাষ্ট্র উপদেষ্টায় বলেছে, আমাদের মহাসচিব জাতিসংঘের উনি এই বিষয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করার জন্য বাংলাদেশে এসেছেন। এর সরাসরি বলছে তো, এটা আমার কথা না, লুকাচুপুরের ব্যাপার। বলতেছে যে না, জাতিসংঘের সাথে আমাদের আলোচনা হয়নি। উনি তো অস্বীকারী। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি এবং এই সিদ্ধান্ত হয়নি। উনি বলতেছেন, উনি কেন মিথ্যা তথ্য দিচ্ছেন? তাইলে এবার আমি যাই। রাফাতে যে মানবিক করিডোর আছে, মিশরের সাথে গাজার সাথে একটা বর্ডার আছে, একটাই বর্ডার গাজার সাথে, সেটা মিশরের সাথে রাফা, জায়গাটার নাম হলো রাফা সিটি। সেখানে তো মানবিক করিডোরে এই সরঞ্জাম আসতে দেয় না, বন্ধ করে রাখছে। আমার ফিলিস্তিনির ভাইরা না খাইয়া মরতেছে, তাদেরকে তো কোনো সহযোগিতা করা যাচ্ছে না। সেটা কি মানবিক দৃষ্টিতে পড়ে না? আর যদি এই মানবিক দৃষ্টিতে এটা যদি পড়ে, গাজা যদি না পড়ে, তাহলে এটাও তো পড়বে না। কারণ ওরা রাষ্ট্রের মধ্যে থেকে বিরোধিতা করে রাষ্ট্র ভেঙ্গে রাষ্ট্র বানাই দিচ্ছে, বিদ্রোহী করুক, তাদেরকে আমি সহযোগিতা করবো, এটা তো মানবতার মধ্যে পড়ে না। পরে এই রাখাইন থেকে 1,13,000 আপনার রোহিঙ্গাকে এই ইন দিস টাইম আমাদের দেশে হচ্ছে 8 মাসে 1,13,000 কেন পাঠাইছে? এই রোহিঙ্গারা আসার যে নেতা ছিল, এই যে আমার এখান থেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে আতাউল্লাহ, এই গ্রুপটা বার্মার জান্তা সরকারের সাথে মিলা সোলজার হইয়া যুদ্ধ করছে এই রাখাইনদের বিদ্রোহীদের বিরুদ্ধে, যার কারণে তারা পিটে এগোরে সব আবার বাংলাদেশে পাঠাইতেছে। তাইলে আমার সাথে কার চুক্তি হবে? এখন সে এই যে মাহবুর রহমান বলছে সুজনের যে 14.5 লক্ষ, আমার যে হিসাব 14.5 লক্ষ রোহিঙ্গা এখন ইনস্ট্যান্ট আছে আমার এখানে, আরো 1,13,000 এসে যোগ হয়েছে। এই 15 লক্ষ আগে ফিরে নিবেন, তারপরে মানবিক করিডোর দিয়া আপনাদের চাইল্ড ডাইল তেল সব দিব, বার্মা যদি আমাকে দেশ দখল করে করুক, আমরা জনগণ সেটা নিতে রাজি আছি। আজকে আপনাকে একটা ছোট্ট কথা বলি মাহবুব ভাই, আমরা মোদিরে যত গালাগালি করি বা ভারতীয় করে গালাগালি করি, দেখেন পাকিস্তানের সাথে যখন উত্তেজনা সৃষ্টি হলো, মোদি কিন্তু সাথে সাথে সৌদি থেকে এসে সর্বদলীয় বৈঠক ডাকলো, সব রাজনৈতিক দল কে নিয়ে এসে বৈঠক বসে, রাহুল গান্ধী। এআইএম এর আসাদুদ্দিন ওয়েসি সারাক্ষণ মোদিকে গালি দেয়, তাকেও ফোন করে অমিত শাহ মিটিং এ ডাকছে। যে ওই মিটিং এ নিয়ে উপস্থিত সকল রাজনৈতিক দলের, আঞ্চলিক রাজনৈতিক দলও সেখানে উপস্থিত ছিল, সর্বভারতীয় রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নেতাদের সাথে বসছে। কি জন্য যে পাকিস্তান এই ঘটনা ঘটাইছে, আমরা কি করব, আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে, আলোচনা করে নিয়েছেন। আপনি যে করিডোর দিলেন, এই দেশে কি কোনো রাজনৈতিক দল নাই? হ্যাঁ, সব রাজনৈতিক দল তো বলছে তাদের সাথে আলোচনা করা উচিত ছিল সব, কিন্তু আবার এই ক্ষেত্রে কিন্তু সবাই এক হয়েছে করিডোরের ব্যাপারে। ভাই আপনি তো রেজাল্ট বলতেছেন, আমি বলতেছি বিষয়, আর আপনি বলতেছেন এই ফলাফল। আমি ফলাফল চাই না, আমি বিষয় বলি। বিষয়টা হলো যে এই দেশের সকল রাজনৈতিক দল দেশের সাথে কিন্তু আমাদেরও সব রাজনৈতিক দল একই মত পোষণ করে, এটা আমি বুঝাতে চাইছি। জি, থ্যাংক ইউ। এটা হলো ফলাফল। তাহলে স্টেক হোল্ডার যারা, জনগণের প্রতিনিধি যারা জনগণের রাজনীতি করে, এইটা বিএনপি আছে, এনসিপি আছে, জামাত ইসলাম আছে, নেজামি ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে, চরমনে পীর আছে, সবাই, আমি সবাইকে বলতেছি, মান্না ভাই আছে, সাকি আছে, সবাইকে ডাকবেন, সাথে সাথে কথা বলবেন। আপনার তো ডেলি যমুনার মধ্যে বইয়া রিয়াজের লগে চা খাওয়াইতেছেন, সব রাজনৈতিক দল আলাদা যায় রিয়াজ সাহেবের লগে দেখা করে, ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা করে আলাপ করে।
এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আপনি তাদেরকে ডাকলেন না কেন? আচ্ছা, আপনি কি করলেন? এই ব্যাপারে যদি করিডোর দিতে হয়, কাকে আগে ডাকতে হবে? ডাকতে হবে বাহিনী প্রধানদের, বিমান বাহিনীর প্রধানরে, নৌবাহিনীর প্রধানরে, সেনাবাহিনীর প্রধানরে, বিজিবির প্রধানরে, পুলিশের প্রধানরে, এসবি, ডিএসপি, এনএসআই, ডিজিএফআই। সে বাহিনীর সাথে আপনার বসতে হবে। কে বসবে? আপনার যারা নাকি নিয়োগ দিচ্ছেন, আমেরিকান নাগরিক খলিলুর রহমান তাদেরকে ডাকবে, ডাকে বলবো যে এই সিদ্ধান্ত হতে যাচ্ছে, তোমরা কি বলো? সে আলোচনা তো আপনার করেন নাই। আপনি ঢাল নাই, তলোয়ার নাই, আপনি কইতেছেন যুদ্ধের লেগে প্রস্তুত হয়ে যান। যুদ্ধের লেগে কি প্রস্তুত হইব? ভারত নিজেই তো যুদ্ধের লেগে প্রস্তুত হইতে পারতেছে না। ওরা 60% অস্ত্র ওগুলো পুরান, অকেজ হয়ে গেছে। এখন যুদ্ধ লাগবে কইছে, পর বললেন নাকি ঠান্ডা হয়ে গেছে সব। তার জেনারেলদের সাথে যখন মিটিং এ বসছে সে, এই মোদি, অমিত শাহ, রাজনীত সিং, তখন জেনারেলরা বলছে যে তুমি জানি যে আমাকে অস্ত্র শস্ত্র দিচ্ছ, এসালার মেসালার, এগুলো তো ব্রিটিশ আমলের, এগুলি তো চলে না, কিলিও যুদ্ধ করবো। এখন অস্ত্র কিনতেছে 66,000 কোটি টাকার প্লেন কিনতেছে, আবার এই বিভিন্ন অস্ত্র কিনতেছে। আপনার তো কিচ্ছু নাই মিয়া। MiG-21 এক প্লাটুন মিগ দিছিল রাশিয়া আমাদের স্বাধীনতার সময়, আমাদেরকে দান করছিল। যে MiG-21 এর কোম্পানি এখন ওইটার মেশিনের খুচরা মেশিন আছে না, এডিও বানায় না। অকজ হইলে দেখেন না যে আমাকে ফ্লাইট পরিচালনা করতে যায়, যে ফ্লাইট নতুন নতুন ফ্লাইট ক্যাডেট গুলি যে মরে যায়, বিধ্বস্ত হয়ে যায় পুরান। তা আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? যুদ্ধের প্রস্তুতি নিতে কইলেন, কারে নিতে কইলেন? আপনি আমাদেরকে খালি হাতে যুদ্ধের প্রস্তুতি নিতে কইলেন? আপনার সম্বল কি আছে? কেন যুদ্ধের প্রস্তুতি নিলেন? ডিউ একটা, ভারত তো আমাদেরকে আক্রমণ করবে, ভারত তো পাকিস্তান লয়ে চিন্তা করে শেষ হয়ে যেতেছে, আমাকে আক্রমণ করবে। তাহলে আমার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যে কথা বলছে যে আমি যুদ্ধের পক্ষে না, তবে যুদ্ধে এই পরিবেশে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি প্রস্তুত থাকতে হয় বলেন আপনি, তাহলে কার সাথে? এই যে করিডোর দিয়েছেন, বার্মার জান্তা সরকার কয়দিন আগে সে সোভিয়েত রাশিয়াতে ভ্রমণে গেছিল, তাকে সুখই দিছে 3 প্লাটুন, তাকে MiG-29 দিয়েছে, এই রাশিয়ার সাথে চুক্তি করছে এবং সেই মালামাল পেয়ে গেছে। একটা সুখই বিমান 1 সেকেন্ডের মধ্যে ঢাকা এসে তছনছ করে দেবো, আপনি দেখবেন না, আপনার রাডারও দেখবেন না। আপনার তো রাডার নাই, হই ইন্ডিয়ার রাডার দিয়ে আমাকে প্লেন চলে, কলকাতার রাডার দিয়ে। আপনার কাছে কি আছে? আপনি কার সাথে করতেছেন এগুলি? কেন করতেছেন? নিজের প্রাপ্তির জন্য নিজের রাষ্ট্রকে বন্ধক রাখছেন, মর্গেজ রাখছেন। এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে পড়বে। আজকে মাহবুব ভাই একটা ছোট্ট কথা বলছে, সেটা হলো যে জিয়াউর রহমান যে স্যাটেলাইট নিয়ে গেছিল, আজকে আপনি জানেন ওই যে সাংবাদিক আপনার এখানে আনছিলেন আওয়ামী লীগই করে মনে হয়, ওই যে আপনার রাঙ্গামাটির যে ভদ্রলোক বলছিল যে সে আওয়ামী লীগ করলো, সে বলছে যে ভাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, সে বলছে যে ভাই আমরা স্যাটেলার, হ্যাঁ 60% স্যাটেলার আছে, 60% স্যাটেলার এখন হয়ে গেছে। জিয়াউর রহমান যে স্যাটেলার নিতে লাগছিল, এইটা যদি হাসিনা অব্যাহত রাখতো তাহলে এখন 99% স্যাটেলার থাকতো। আমার আর্মিও লাগতো না, সেনাবাহিনীও লাগতো না, বিজিবিও লাগতো না, যৌথ বাহিনীও পাহারা দেওয়া লাগতো না, আমাকে জনগণ আমাকে ভূমি রক্ষা করতো। আপনারা বন্ধ করে দিলেন। তাহলে জিয়াউর রহমান যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল এই পার্বত্য অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য স্যাটেলাইট নিয়ে অবস্থান করেছিলেন, সেটা যে আজকে ধ্রুব তারার মতো সত্য, সেই জিনিসটা আবারও প্রকাশিত হলো। সেজন্য বলছি, রাষ্ট্রনায়ক হতে হলে কবিতা লিখে রাষ্ট্রনায়ক হওয়া যায় না। এই যে জাফর সাহেব, শাহ বাহাদুর জাফর, ভারতের মোগলদের শেষ সম্রাট, সে কিন্তু বিখ্যাত একজন কবি ছিলেন, কিন্তু দিল্লির মসনদ রক্ষা করতে পারেন নাই, ময়ূর সিংহাসন ব্রিটিশরা নিয়ে গেছিল। এই শাহ বাহাদুর শাহ, তার মৃত্যু হয়েছে আপনার এই যে বার্মা, নির্বাসন জীবনে মৃত্যু হয়েছে। আপনি মনে করবেন না রাজনীতি খুব কঠিন জিনিস, রাষ্ট্র পরিচালনাও কঠিন জিনিস। আপনি বলেন জনগণ আমার সাথে আছে, জনগণ আমাকে বলে আপনি 5 বছর থাকেন। জনগণ হাসিনার সাথে ছিল, 5ই আগস্ট হাসিনা যখন পলায় যায়, একটা কুত্তাও রাস্তায় নামে নাই। অতএব জনগণ কার যে হবে কখন, এটা বলা বড় মুশকিল। ধন্যবাদ।